সব সময় উল্টোপাল্টা কাজ করে বেড়াস? আজ সকালে রমাকান্ত বাবু এসে মাকে তোর নামে নালিশ করে গেছে। আমি অনেক কষ্টে মাকে শান্ত করেছি। এই রমাবাবুর আর কোনো কাজ আছে নাকি? সারাদিন খালি লোকের বাড়ি এসে চেঁচামেচি করা, আর নিজের ছেলে ভানুর দিকে দেখেছো কখনো সারাদিন মারামারি করে বেড়ায়? তোর নিজের কত অভিযোগ, সেদিকে খেয়াল না করে ভানুর কথা বলছিস? ভানু অন্তত তোর বাবার দোকান সামলায়, তুই কি করিস? সারাদিন বসে বসে খাওয়া আর বখাটে পনা ছাড়া কি করিস বলতো? ভানুর বাবার নিজের দোকান আছে, আমার কি আছে? বাবার রেখে যাওয়া ছোট জমিটাও বেচে দিলে, হ্যাঁ? শুধু এই ভাঙা কুঁড়ে কর ছাড়া আর কি আছে তোমার? অসভ্য মুখ পড়া ছেলে কোথাকার! আমি বেঁচে আছি বলেই তো এখনো এখনো দুবেলা খেতে পারছিস, নয়তো তাও কপালে জুটতো না। হ্যাঁ, উদ্ধার করেছো দুবেলা খাইয়ে, হ্যাঁ? শুধু দুবেলা খাওয়ানো ছাড়া আর কি করতে পেরেছো জীবনে? মা, আনন্দ, তোমরা থামো দয়া করে। কেন এসব কথা নিয়ে ঝগড়া করছো? এখন এসব কথা ছাড়ো তো। আমি তো ঠিকই বলেছি। হ্যাঁ, বাবা মারা যাবার পর থেকে কোনো ইচ্ছে স্বাদ কিছুই পূরণ হয়নি, শুধু অভাব আর অভাব। আমি যদি অভাব ছাড়া আর কিছুই দিতে না পারি, তাহলে এখানে আসিস কেন রে? হ্যাঁ, আসিস কেন? চলে যা, চলে যা, চলে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। আমার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ওই রমাকান্তের বাড়িতে আগুন দিয়ে আসি। রোজ রোজ গিয়ে নালিশ করে বেড়ায়, বাঁচা মুশকিল করে দিয়েছে। কিন্তু হয়েছে কি সে কথা তো বলছিস না এখনো। কি করেছে রমাকান্ত বাবু? হ্যাঁ, কেন এত ক্ষেপে আছিস তার উপর? রোজকার মতো আজও গিয়ে মায়ের কাছে আমাকে নিয়ে নালিশ করে এসেছে। সেই নিয়ে মায়ের সাথে বা ঝগড়া। আমি অনেক কথা শুনিয়েছি। এতে রমাকান্তের দোষ দেওয়ার আগে তোর মায়ের দোষ দেওয়া উচিত ছিল। তার কাছে কি তোর চেয়েও রমাকান্তের কথার মূল্য বেশি নাকি? হ্যাঁ, তোর উপর কি তার বিশ্বাস নেই? যা বলেছিস, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমারও দোষ আছে। আমিও তো কোনো কাজকর্ম করি না। সেই জন্যই তো তোর উপর চেঁচামেচি না করে তোকে কোনো কাজের ব্যবস্থা করে দিল পারে। আমি তো ঠিক মতো পড়াশোনা করিনি, ভালো কোনো কাজ পাবো কিনা তাও জানি না। পড়াশোনা লাগে নাকি আজকাল? হ্যাঁ, শুধু টাকা আর ক্ষমতা থাকলেই হয়। কিন্তু তোর মা তো শুধু তোর দিদির পড়াশোনা নিয়েই ভাবে। তোর ব্যাপারে কোনো খেয়াল আছে নাকি? এখন আমি কি করব, তুই কোনো একটা সমাধান দে। তুই কিছু টাকার ব্যবস্থা কর। 1-2 লক্ষ টাকা হলেও হবে। তা দিয়ে আমরা একসঙ্গে কোনো একটা ব্যবসা শুরু করতে পারবো। মায়ের কাছে তো সংসার চালানোর টাকাই নেই, এই অবস্থায় আমি এত টাকার কথা বলবো? যদি জীবনে কিছু করতে হয় তাহলে খুঁজতে হবে, টাকা ছাড়া আজকাল কিচ্ছু হয় না। আরে বাহ আস্থা দিদি, আপনি হঠাৎ আমার বাড়িতে এসেছেন। আজকে সূর্য কোন দিকে উঠেছে? তুমি যে কাণ্ড ঘটিয়েছো, এরপর আর না এসে উপায় কি? তাই না চাইতেও বাধ্য হয়ে আসতে হলো। আমি আবার কি কাণ্ড ঘটালাম? এমন কি হয়েছে যার জন্য আপনি আমার চেহারা দেখতে চান না? আজকে নিজে আমার কাছে এসেছেন। তুমি একজন লোভী শয়তান লোক, সে কথা আমার বরাবরই জানা আছে। কিন্তু নিজের শয়তানির শিকার বানানোর জন্য আমার ভাইটাকেই পেলে। কি যে বলেন না আস্থা দিদি, আমি কেন ওকে শয়তানির শিকার বানাতে যাব? আনন্দ আমার ভালো বন্ধু, আমি কি কখনো ওর খারাপ চাইতে পারি? যদি ওকে তুমি তোমার ভালো বন্ধু ভেবে থাকো, তাহলে ওর মাথায় কেন টাকার ভূত চাপিয়েছো? হ্যাঁ, আমি তোকে টাকা জোগাড় করতে বলেছি, যেন ওই টাকায় ও নিজের ব্যবসা দাঁড় করাতে পারে। কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো আমাদের পরিবারের অবস্থা। কোনো মতে আমাদের সংসার চলে। তুমি জানো তোমার কারণে কত অশান্তি হচ্ছে আমাদের বাড়িতে। আমি কোনো অশান্তির উদ্দেশ্যে ওকে বুদ্ধি দিইনি। আনন্দ আর কতদিন এভাবে বেকার ঘুরবে, তাই ভাবলাম 2 বন্ধু মিলে কোনো সমস্যা
ব্যাস ব্যাস, আমার আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আর শুনে রাখো, যত যাই হোক না কেন, আমি আনন্দকে তোমার সাথে ব্যবসা করতে দেব না, কিছুতেই না। আস্থা, আজ তোকে কিছু কথা বলবো মা, খুব মন দিয়ে শুনবি আর এই কথাগুলো পালন করবি। কি কথা মা, বলো, আমি শুনছি। আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে আনন্দের খেয়াল রাখিস, ওকে কোনো কাজকর্মের ব্যবস্থা করে দিস, কখনো ওকে একা ছাড়িস না, নিজের লেখাপড়াও বন্ধ করিস না। কেন মা, এইসব কথা কেন বলছো? তোমার কিচ্ছু হবে না মা। আনন্দ আনন্দ ডাক্তারের খোঁজে গেছে মা, এক্ষুনি চলে আসবে। আমি বুঝে গেছি রে মা, আমার হাতে বেশি সময় নেই। এতদিন আমি আমি যা যা সংসারের জন্য করেছি সেই সব দায়িত্ব আমি তোকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মা মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা যে অসহায় হয়ে পড়বো মা। ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবেন, তুমি চিন্তা করো না, তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে মা, ঠিক সুস্থ হয়ে উঠবে। আনন্দকে ওই মুরালির থেকে দূরে থাকতে বলবি, এ কিন্তু সুবিধের লোক নয় রে, ওর সঙ্গে বন্ধুত্ব রাখলে ও কোনো একটা ক্ষতি করে বসবে রে আনন্দের। ভাই ভাই, তুই একা কেন? ডাক্তারবাবু কোথায়? আসেননি তিনি? এতবার অনুরোধ করে বললাম, কিছুতেই তিনি এলেন না। আমাকে বললেন এই বৃষ্টির মধ্যে তিনি রোগী দেখতে পারবেন না। মায়ের অবস্থা ভালো নয়, ডাক্তার না দেখাতে পারলে কোনো একটা অঘটন ঘটে যাবে রে। তোমার কথা অনেক শুনেছি, তোমার মা তোমার খুব প্রশংসা করতেন। সত্যি শকুন্তলা দেবীর মতো ভালো মানুষ এভাবে চলে যাবে কখনো ভাবিনি। আমি আপনার কথা শুনেছি মায়ের কাছে, আপনার দয়াশীল মনোভাব, আপনার সততার সব কিছু প্রশংসা করতেন মা। বিগত 12 বছর ধরে তোমার মা আমার বাড়িতে কাজ করেছে, বিশ্বস্ততা দিয়ে এ বাড়ির সকলের মনে জায়গা করেছে। এখন তুমি আমার কাছে সাহায্যের জন্য এসেছো, তোমায় আমি ফিরিয়ে দিলে খুব অন্যায় হবে। বলো, তোমায় আমি কিভাবে সাহায্য করতে পারি? না, মারা যাওয়ার পর থেকে বাড়ির সব দায়িত্ব আমার। নিজের ছোট ভাইটিকে নিয়ে খুব কষ্টে দিন কাটছে, অনেক চেষ্টার পরও কোথাও চাকরি পাইনি। যদি যদি আপনার বাড়িতে আমার একটা কাজের সুযোগ দেন। সে কি, তুমি একজন সুশিক্ষিত মেয়ে হয়ে আমার বাড়িতে কাজ করবে? না না, এ হয় না, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। আমি জানি আমার লোকের বাড়িতে কাজ করা সাজে না, কিন্তু যদি আমায় কাজটা দিতেন তবে কিছু টাকা রোজগার করার মতো সামর্থ্য হতো, না হলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। আমি মিনতি করছি, আমায় কাজটা দিন। আমার মনে কিছুতেই সায় দিচ্ছে না, কিন্তু তুমি এত করে যখন অনুরোধ করছো তবে বেশ, তুমি কাল থেকে এসো, কিন্তু তুমি শুধু রান্নার কাজটা দেখবে, অন্য কাজ নয়। যদি এ শর্ত মানতে পারো তাহলে আমি তোমাকে কাজটা দিতে পারি। মা সত্যি বলতো, আপনি খুব দয়ালু আর ভালো মনের মানুষ। আমি কাল থেকেই কাজ শুরু করব। আজ চলি। আমি স্বপ্ন দেখছি না তো? যে কিনা আগে আমার দোকানে জিনিস চুরি করে নিয়ে যেত, সে এখন আমার দোকানে এসে সহকারীর কাজ করতে। আমি জানি আমি খুব অন্যায় করেছি, সবসময় আপনাকে খুব জ্বালাতন করেছি, আপনার ক্ষতি করেছি, কিন্তু কাজটা আমার খুব দরকার। আমি খুব বিপদে পড়ে কাজের খোঁজে এসেছি। আগে মা বেঁচে ছিল তো তাই সব কিছু সহজ মনে হতো, এখন বুঝতে পারছো জীবন কতটা কঠিন।
আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু আমি চাই আমার দিদির সাথে আমি ওটা টাকা রোজগার করি, যেন ওর কষ্ট না হয়। দয়া করে আমাকে কাজটা দিন রামকান্ত বাবু। তোমাকে বিশ্বাস করে দয়া দেখিয়ে আমি যদি কাজটা দিই, তাহলে ভবিষ্যতে তুমি যে আমার দোকানের মালপত্র সরিয়ে আমার ব্যবসার ক্ষতি করবে না, সেটা আমি কি করে বুঝবো? আমি অতীতে যা করেছি, এরপর আপনার আমার উপরে বিশ্বাস না থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি পুরো চেষ্টা করছি নিজেকে বদলানোর। আমাকে একটা সুযোগ দিন। চোর যতই চেষ্টা করুক চুরি ছেড়ে দেবার, কিন্তু একদিন তাকে চুরি করতেই হয়। তার চরিত্র তাকে বাধ্য করে চুরি করতে। তাই তুমি যতই বলো আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। কেউ বদলাতে চাইলে তাকে একটা সুযোগ তো দেওয়া যায়, বলুন। কথা বাড়িও না তো বাপু, একবার না বলেছি তো বলেই দিয়েছি। আমার সিদ্ধান্ত বদলাবে না। যাও, তুমি অন্য কোথাও গিয়ে কাজ খোঁজো। বেশ, আমি চলে যাচ্ছি। কোনো একদিন আমারও ভালো সময় আসবে, তখন আমিও আজকের দিনে জবাবটা দেব। আস্থা, তোমার ভাই আনন্দকে কখনো এখানে আসতে দেখি না, সে কোথায়? সে সারাদিন বাড়িতে থাকে না। মা মারা যাওয়ার পর থেকে ও যেন কেমন একটা চুপচাপ হয়ে গেছে। খুব বেশি কথা বলে না। খুবই দুরন্ত স্বভাবের ছেলে ছিল ও, আর আমার খুবই আদরের। মাকে হারালে অনেকে এমন হয়ে যায়, চিন্তা করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা আস্থা, আজকে অনেক দিন ধরে আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন, কি কথা? যদিও এসব কথা বড়দের সঙ্গে বলতে হয়, কিন্তু যেহেতু তোমার মা বাবা কেউ বেঁচে নেয়, তাই তোমাকেই বলছি। হ্যাঁ অবশ্যই। কি এমন কথা যেটা আমায় বলতে আপনি এত লজ্জাবোধ করছেন? আসলে আমার ছেলে প্রণবকে তো তুমি চেনোই। ডাক্তারি পড়ে গ্রামে ফিরেছে। খুবই বিনয়ী স্বভাবের আমার ছেলেটা, আর একটু লাজুক। ওর জন্যে বহুদিন ধরে একজন সংসারী আর সৎ মেয়ে খুঁজছি। গ্রামের কিছু মেয়ে আছে যাদের আমি চিনি। আমরা একসঙ্গে পড়াশুনো করেছি, আর ওদের পরিবার খুব সচ্ছল। আপনি চাইলে আমি তাদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে পারি। তার কোনো প্রয়োজন নেই। আসলে আমার একটাই ছেলে, কোনো মেয়ে নেই। কিন্তু যখন থেকে তুমি এ বাড়িতে এসেছো, আমার মনে হয় যেন আমার মেয়ে এসেছে। তাই যদি তোমার আপত্তি না থাকে, যদি তুমি প্রণবকে বিয়ে করো। আমি আমার ছোট ভাইয়ের সাথে এ বিষয়ে কথা বলতে চাই। ওর কথা ছাড়া আমি কিছু বলতে পারবো না। বেশ বেশ, তুমি তোমার ভাইয়ের সাথে আলাপ করে তারপর আমাকে জানিও। আশা করি ওর কোনো আপত্তি থাকবে না। তুই হ্যাঁ বলিসনি কেন দিদি? এটা তো খুবই খুশির খবর, তোর হ্যাঁ বলা উচিত। মা বেঁচে নেই, এখন আমার পরিবার বলতে তুই আছিস। তোর মতামত ছাড়া কি আর আমি কিছু করতে রাজি হই? আমি খুব খুশি হয়েছি দিদি। মা সব সময় বলতো কিষানলাল বাবু দেবতুল্য মানুষ, তার ছেলের বউ করে তোকে নিতে চাইছে। তুই সত্যি ভাগ্যবতী। মা থাকলে এক মুহূর্ত ভাবতো না। কিন্তু যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে তোর কি হবে? তুই একা একা কি করে থাকবি বলতো? আমায় নিয়ে ভাবছিস কেন? আমি চাকরি খুঁজছি, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো, তুই কোনো চিন্তা করিস না। তাছাড়া আজ অবধি তুই এত মায়া মমতা দিয়েছিস, এখন তো নিজেকে নিয়ে ভাববার সময় দিদি। বেশ, তুই যখন বলছিস তাহলে আমি কিষানলাল বাবুকে সব বলবো। আমার বিয়েতে কোনো আপত্তি নেই। আমি তোর ছোট ভাই, আমি গিয়ে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, তুই কোনো চিন্তা করিস না। আমি জানতাম, আমি বললে তুমি কখনোই না করবে না। আস্থাকে এই ঘরের বউ করে আনতে পারলে ও পুরো ঘরটা আগলে রাখবে। তুমি যেহেতু পছন্দ করেছো, নিশ্চয়ই সে খুব ভালো মেয়ে হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তুমি যেভাবে যখন বলবে সেভাবেই আমার বিয়ে হবে বাবা। কিন্তু এখন আস্থার মতামতের জন্য অপেক্ষা করতে হবে। ও বলেছিল ওর ছোট ভাইয়ের সাথে এই ব্যাপারে আলাপ করতে চায়। পৃথিবীতে ওর ছোট ভাই ছাড়া আর কেউ নেই। তোমার দেওয়া প্রস্তাব কেউ ফেরাবে বলে আমার মনে হয় না বাবা।
নিশ্চয়ই ওর ছোট ভাইও এ সম্বন্ধে খুশি হবে, তুমি ভেবো না। তাই যেন হয়। আস্থা তোমার স্ত্রী হয়ে আসলে আমার আর কোনো চিন্তা থাকবে না। আমি তোমার মাকে কথা দিয়েছিলাম, তোমায় মানুষের মতো মানুষ করে একজন ভালো জীবন সঙ্গী তোমার জন্য নিয়ে আসব। তুমি তোমার কথা রেখেছো বাবা। এই যে আজ আমি ডাক্তার হতে গ্রামে ফিরেছি, লোকের কাছে এত সুনাম কুড়াচ্ছি, এই সবই তো তোমার কারণে। এবার তোমার বিয়েটা সুন্দরভাবে করিয়ে দিতে পারলে বাকি প্রতিজ্ঞাটাও পূর্ণ হয়ে যাবে। এখন শুধু আস্থার উত্তরের অপেক্ষা। আস্থার ভাই আনন্দ আমাকে চিঠি পাঠিয়েছে। সে একবার আমাকে বা আমার সঙ্গে দেখা করতে চায়, কিছু জরুরি কথা আছে। বেশ তো, তাহলে তুমি একদিন সময় করে আনন্দের সঙ্গে দেখা করো। আমার মনে হয় বিয়ের ব্যাপারই কোনো কথা বলবে। আমি বয়সে আপনার থেকে অনেক ছোট, তাছাড়া আপনার সঙ্গে কথা বলবার কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু আমার মা বাবা কেউ নেই, তাই আমিই কথা বলছি আপনার আর দিদির বিয়ের ব্যাপারে। তুমি আস্থার ভাই, তোমার পুরো অধিকার আছে নিজের বোনের ব্যাপারে কথা বলবার। বলো তুমি কি বলতে চাও। যেদিন আমি দিদির কাছে এই বিয়ের প্রস্তাবের কথা শুনেছি, আমি সেদিনই ঠিক করে নিয়েছি এ বিয়ে হবে। কেননা আপনার বাবার গুণাগুণ এই গ্রামের সকলের জানা আছে, আর আপনাদের বাড়ির বউ হয়ে গেলে অবশ্যই আমার দিদি খুব ভালো থাকবে। আমি আর বাবা তোমার ব্যাপারে সবই জানি। তোমার মায়ের সাথেও আমার অনেক কথা আছে। এটুকু বলতে পারি, তোমার দিদির বিয়ে আমার সঙ্গে হলে তুমি এবং তোমার দিদি তোমাদের কোনো অসুবিধে হবে না, তার সব দায়িত্ব আমি নেব। শুধু একটা অনুরোধ করবার ছিল, আর এটা বলবার জন্যই আপনাকে আজ এভাবে ডেকে আনা। বলো কি অনুরোধ তোমার। দিদি পড়াশোনায় খুব ভালো, কিন্তু সংসারের চাপে আর দায়িত্বের ভারে ওর পড়াশোনা আটকে ছিল। যদি বিয়ের পর ওকে পড়াশোনার সুযোগ দেওয়া হতো, তাহলে ও অনেক দূর আগাতে পারত। এতে অনুরোধের কি আছে? আস্থা যদি বিয়ের পর পড়াশোনা করতে চায় তাহলে তো খুব ভালো কথা। কৃতার্থ হলাম। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। দিদির বিয়ে আপনার সঙ্গে হলে এতে আমি খুব খুশি হব। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। বেশ, তাহলে আমি আজই গিয়ে বাবাকে বলছি তোমরা বিয়ের জন্য সম্মতি জানিয়েছ, তিনি খুব খুশি হবেন। কেমন আছেন প্রণব বাবু? শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন। হ্যাঁ, সবে 1 মাস হলো। কেন, আপনাকে বিয়েতে নেমন্তন্ন করা হয়নি? গ্রামের সকলেই তো নেমন্তন্ন পেয়েছে। নেমন্তন্ন পেয়েছিলাম, কিন্তু কিছু কাজে গ্রামের বাইরে ছিলাম, তাই আসা হয়নি। কিন্তু আমি আসলে এই বিয়ে কিছুতেই হতে দিতাম না। মানে কি বলছেন আপনি? ঠিকই বলছি। একজন ডাক্তার হয়ে আপনি কি করে একটা চোরের পরিবারের সম্বন্ধ করতে পারেন বলুন তো? চোর? কে চোর? কি বলতে চাইছেন আপনি? পুরো গ্রাম জানে, আর আপনি জানেন না প্রণব বাবু? ওই যে আনন্দ, যার বোনকে বিয়ে করে বাড়ির বউ বানিয়েছেন, সে একটা চোর। লোকের দোকানপাট আর ঘরবাড়ি থেকে মালপত্র টাকা চুরি করে বেড়ায় সব। আপনি কি ভেবেছেন আপনি একটা কথা বলবেন আর আমি অমনি বিশ্বাস করে নেব? আমি আনন্দকে খুব ভালো করে চিনি, ও কখনো এমন কাজ করতে পারে না। নিশ্চয়ই আপনি তার শত্রু, তাই ওর ব্যাপারে এসব বলে আমাকে ভরকে দিতে চাইছেন, কিন্তু আমি এসব বিশ্বাস করবার লোক নই। বেশ, আমার দায়িত্ব ছিল আপনাকে বলবার, আমি বলেছি। বিশ্বাস করা আর না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। যেদিন আমার কথা সত্য প্রমাণিত হবে সেদিন বুঝবেন। চাইলে গ্রামের অন্য লোকেদের কাছেও জিজ্ঞেস করতে পারেন, তারাই সব বলে দেবে। আমি এখন চলি। কি হয়েছে প্রণব? রোজ রাতে তুমি বাড়ি ফিরে আমাদের সঙ্গে বসে গল্প করো, আজকে কেন চুপচাপ হয়ে আছো? কিছু হয়েছে নাকি? সত্যিই তো জামাইবাবু, আপনি তেমন চুপ করে বসে থাকবার লোক নন। আপনি কি কোনো কারণে মন খারাপ আপনার? আমি ঠিক আছি। আজকে আনন্দের জন্য একটা চাকরির ব্যবস্থা করে এলাম। সকাল থেকে সন্ধে চাকরি, সপ্তাহে 2 দিন ছুটি, মাসে 3,000 টাকা মাইনে। এ তো খুবই খুশির খবর। আর কতদিনই বা এভাবে বাড়িতে বসে থাকবে আনন্দ? চাকরি করলে ওর সময়ও কেটে যাবে, আর কিছু টাকাও রোজগার করতে পারবে। তুমি খুবই ভালো কাজ করেছো প্রণব। সত্যি জামাইবাবু, আপনি এখন অবধি আমার দিদির জন্য যা যা করেছেন তা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। কিভাবে যে আপনার এই ঋণ শোধ করব।
আমি তোমাদের উপকার করেছি, কিন্তু তার বিনিময়ে তোমরা আমাকে দিয়েছো বিশ্বাসঘাতকতা। তোমরা আমার থেকে সত্য লুকিয়েছো। প্রণব, কি বলছো তুমি? কি হয়েছে তোমার? হঠাৎ এভাবে কথা বলছো কেন তুমি? কারণ ওরা আমাদের ঠকিয়েছে। এ আনন্দ একটা চোর। ও পুরো গ্রামে চুরি করে বেড়াতো। আজকে মুরালির সঙ্গে দেখা হওয়াতে মুরালি আমাকে সব সত্য বলেছে। যদি আমি আগে জানতাম তুমি একটা চোর, তাহলে কখনোই তোমার বোনের সঙ্গে আমি বিয়ে করতাম না। আনন্দ, প্রণব যা বলছে তা কি সত্য? আসলেই কি তুমি? ও আর কি উত্তর দেবে বাবা? ও একটা চোর। ওর কোনো কথা বলবার মুখ নেই, তাই ও এখন এইভাবে চুপ করে আছে। জামাইবাবু, আমি মানছি আমি অতীতে কিছু ভুল করেছি, কিন্তু আমার দিদির তো এতে কোনো দোষ নেই। তাও কেন আমার কৃতকর্মের শাস্তিও পাচ্ছে? কেননা তুমি সত্য লুকিয়েছ, তাই এর প্রতিশোধ আমি আস্থাকে দিয়ে দেব। তোমার মতো চোর আর মিথ্যেবাদীদের শাস্তি এটাই। শাস্তি যদি দিতেই হয় তবে আমাকে দিন, দিদিকে নয়। তোমাকে শাস্তি দিলেই তা তুমি সহ্য করে নেবে, কিন্তু তোমার দিদিকে শাস্তি দিলে তা তুমি মেনে নিতে পারবে না। আর তাই আমি ওকেই কষ্ট দেব। এটাই হলো মিথ্যের পরিণাম। আপনি যদি চান না, আমি তাহলে সারা জীবনের জন্য বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ, আমার দিদির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তুমি এই বাড়িতে থাকো বা না থাকো, তোমার ভুলের মাসুল তোমার বোনকে সারা জীবন দিতে হবে। কথাটা মাথায় রেখো। আনন্দ, বন্ধু আমার, কতদিন হলো তোকে দেখিনি। কেমন আছিস তুই? শুনেছি তুই এখন তোর দিদির সঙ্গে তার শ্বশুর বাড়িতে থাকিস। বন্ধু? তুই কোন মুখে আমাকে বন্ধু বলছিস? আমার এত বড় ক্ষতি করে তুই আমাকে বন্ধু কি করে ডাকছিস? হ্যাঁ, ক্ষতি? আমি আবার তোর কি ক্ষতি করেছি? কি যে বলিস তুই! আমি কখনো তোর ক্ষতি করবার কথা ভাবতে পারি? আমি তো তোর ছোটবেলার বন্ধু। যদি এমনটাই হতে থাকে তাহলে তুই জামাইবাবুর কাছে আমার অতীত নিয়ে কেন কথা বলেছিস? কেন তাকে আমার অতীতে সব কথা বলেছিস? ও, তোর জামাইবাবু তাহলে তোকে সব বলে দিয়েছে? ভালো। হ্যাঁ, তুই ঠিক শুনেছিস, আমি সব বলেছি। তাছাড়া চোরকে চোর বলবো না তো কি বলবো শুনি? ভুলে গেছিস কিভাবে লোকের দোকান থেকে জিনিস চুরি করে পালিয়ে যেতিস? আর আজকে সেই তুই কিনা মোড়লের বাড়িতে আরামে দিন কাটাচ্ছিস। মা ঠিক বলতো, আমি তোকে বন্ধু ভেবে অনেক বড় ভুল করেছি। তোর মনে আমার প্রতি এতটা হিংসে আর ঘৃণা, সে কথা আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস। ঘেন্না করি আমি তোকে, আর তাই তোর বোনের সংসারে আগুন লাগিয়েছি। তোর তোর এই অবস্থা কি করে হলো ভাই? কে এমন করেছে? আমাকে কেন বাঁচাতে গেলে দিদি? আমার তো মরে যাওয়াই ভালো ছিল। আমার কারণে তোর আর জামাইবাবুর মধ্যে এত অশান্তি। আমার বেঁচে থাকবার কোনো অধিকার নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও আনন্দ। এতদিন অবধি তুমি যা দেখেছো এই সব কিছুই তোমার দিদি আর আমার অভিনয় ছিল। তোমার দিদি আমাকে বলেছিল তোমার অতীতের ব্যাপারে। আমি চেয়েছিলাম যেন তুই আর কখনো আগের মতো বিগড়ে না যাস, যেন সব সময় ভালো কাজ করিস, সব খারাপ অভ্যাস ছেড়ে দিস। তাই তো এইসব অভিনয় করেছিলাম, কিন্তু এই অভিনয়ে যে এত বড় বিপদ হয়ে সামনে এসে দাঁড়াবে সে কথা জানলে আমি কখনো এমনটা করতাম না রে ভাই, এমনটা করতাম না। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তাই বলে তোমার ভুলের শাস্তি আমি তোমাকে বা তোমার দিদিকে দেব এমন নিকৃষ্ট লোক আমি নই। এসব আমি শুধুমাত্র তোমার দিদির বলাতে করেছিলাম। আনন্দ, এবার আমাদের বলো, তোমার এই অবস্থা কি করে হয়েছে? গ্রামের লোকে বলছে মুরালি তোমাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে গেছে, এটা কি সত্যি? হ্যাঁ, সকল কথাই সত্যি বলছি। আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, আর সেখান থেকেই সব কিছু। আমি এক্ষুনি দারোগা বাবুকে খবর দিচ্ছি। যেখানেই পালিয়ে যাক, ওই মুরালিকে আমি খুঁজে বের করবই, আর এমন শাস্তি দেব আর কখনো আমার পরিবারের ক্ষতি করা তো দূর, এই পরিবারের দিকে ফিরে তাকানোর সাহস পাবে না।